এখন আমরা দেখবো হচ্ছে মুভমেন্ট অফ নিউট্রিয়েন্ট ফ্রম সয়েল টু হচ্ছে রুট। ঠিক আছে, এখন হচ্ছে যে আমাদের যে নিউট্রিয়েন্ট, এতক্ষণ আমরা দেখলাম যে নিউট্রিয়েন্টস গুলো আছে, ঠিক আছে, আমাদের মাটিতে বা কি সয়েলে নিউট্রিয়েন্টস গুলো আছে, এখন সেখান থেকে আসলে সয়েল থেকে কিভাবে রুটে ট্রান্সফার হয় বা মুভমেন্ট হয় সেটা এখন আমরা দেখবো। তো দেয়ার আর হচ্ছে কি থ্রি বেসিক মেথড, ঠিক আছে, মেনলি হচ্ছে আমাদের তিনটা বেসিক মেথড আছে। এর মধ্যে কি আছে? রুট ইন্টারসেপশন, মাস ফ্লো আর কি ডিফিউশন। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে তিনটা। তো হচ্ছে মাস ফ্লোটা কি? মাস ফ্লো নামের মধ্যে আছে মাস এবং কি ফ্লো, মানে কি খুব বেশি পরিমাণে কি সেটা ফ্লো হবে। তো মাস ফ্লো অকুয়ার্স when plant nutrients, ion and other dissolved substances are transported to the surface of roots by the কি a movement of water in the soil। তো আমরা তো জানি যে আমাদের যে সয়েলের মধ্যে কি ওয়াটার আছে, তো ওয়াটারের মধ্যে যে আমাদের আদার সাবস্টেন্স গুলো বা নিউট্রিয়েন্টস গুলো আছে, সেগুলো যখন হচ্ছে যে ওয়াটারের মাধ্যমে কি রুটের কাছে চলে যাবে, তখন হচ্ছে কি সেটাকে আমরা বলি কি মাস ফ্লো। তো মাস ফ্লো ডিক্রিজেস অ্যাজ দ্য সয়েল ওয়াটার কি ডিক্রিজেস। তো আলটিমেটলি কি মাস ফ্লোটা যেহেতু হচ্ছে সয়েল ওয়াটারের মাধ্যমে ট্রান্সফার হইতেছে, যদি সয়েল ওয়াটারটা কমে যায়, সয়েল ওয়াটারটা কমে গেলে কি তখন মাস ফ্লোটা কমে যাবে। আলটিমেটলি ধরে নিলাম কি এটা একটা রুট। হ্যাঁ, রুট। এখানে কি পানি আছে না? এই পানির মাধ্যমে কি আমাদের এই যে নিউট্রিয়েন্ট গুলো কি আমাদের কি আমাদের রুটের কাছে চলে যাবে। এখন যদি পানির পরিমাণটা কমে যায়, তাহলে আলটিমেটলি কি পানির ভেতরে যে নিউট্রিয়েন্টটা ডিজলভ ছিল সেটাও কমে যাবে। তখন কি হচ্ছে আমাদের এই যে মাস ফ্লোটাও কি কমে যাবে। এই জন্য বলছে কি যে মাস ফ্লো ডিক্রিজেস অ্যাজ দ্য সয়েল ওয়াটার ডিক্রিজেস। তারপর এখানে আমাদের ফ্লো উইল বি রিডিউসড এট টেম্পারেচার বিকজ দ্য transpirational demands of plants will be substantially less at low temperature than under warmer condition। এখন আমরা জানি কি উদ্ভিদের যে নিঃসরণটা প্রশোধনটা ঘটে, ঠিক আছে। এখন যদি উদ্ভিদের টেম্পারেচারটা যদি বেশি হয়, তাহলে হচ্ছে কি আমাদের ট্রান্সপিরেশনটাও কি অনেক বেশি হবে। তখন কি উদ্ভিদ মাটি থেকে বেশি বেশি পরিমাণে পানিটা নিবে। তখন কি চারপাশ থেকে উদ্ভিদের পানির যে টানার প্রবণতাটা সেটা বেশি থাকবে, তখন মাস ফ্লোটাও বেশি হবে। আবার যদি টেম্পারেচারটা যদি কম থাকে, তখন কি ট্রান্সপিরেশনটা কম থাকবে, অর্থাৎ উদ্ভিদ পানিটা কম ছাড়বে। এখন উদ্ভিদ পানি ছাড়তেছে কম, তাহলে তার পানির পরিমাণটা কম দরকার, তখন কি সে আশেপাশ থেকে কম পরিমাণে পানিটাকে কি অ্যাবজর্ব করবে। এই জন্য বলছে কি তখন যদি ওয়ার্ম যদি হচ্ছে আমার কি টেম্পারেচারটা কম থাকে, যে লো টেম্পারেচার হয়, তখন আমার মাস ফ্লোটাও কি কমে যাবে। আবার যদি ওয়ার্মার টেম্পারেচার হয়, তখন কি মাস ফ্লোটাও বেড়ে যাবে, কারণ কি তখন আমার পানির পরিমাণটা বেশি দরকার। তো পানির পরিমাণ বেশি থাকলে কি হবে? বেশি বেশি পরিমাণে ফ্লোট হবে ওয়াটার, তখন হচ্ছে ওই ওয়াটার ফ্লোরের সাথে কি আমাদের নিউট্রিয়েন্টটাও ফ্লো হবে। তারপর অ্যাজ সয়েল ময়েশ্চার ইজ রিডিউস, ওয়াটার মুভমেন্ট অলসো স্লোজ ডাউন। সাম mass flow can also take place in response to evaporation and percolation of soil water। এখন সয়েলের যদি ময়েশ্চারটাই কমে যায়, ঠিক আছে, সয়েল ময়েশ্চার মানে কি সয়েলের মধ্যে পানি আছে বা কি সয়েলটা একটু ভেজা ভেজা আছে, এখন সয়েল ময়েশ্চার যদি কমে যায়, অর্থাৎ পানির পরিমাণটা যদি ওখানে কমে যায়, তাহলে কি ওয়াটার মুভমেন্ট অবশ্যই কি স্লো ডাউন হয়ে যাবে। আবার সাম মাস ফ্লো ক্যান বলছে কি রেসপন্স টু ইভাপোরেশন। ইভাপোরেশন মানে কি যে প্রস্বেদন, অর্থাৎ এই যে মাটির উপরে ধরলাম কি কিছু পানি আছে বা মাটির ভেতরে পানি আছে, অনেক বেশি পরিমাণে সূর্যের তাপের কারণে এই যে পানিগুলো কি ইভাপোরেট হয়ে গেছে বা বাষ্প হয়ে গেছে, তখন এখানে কি পানির একটা ঘাটতি তৈরি হয়ে গেছে। তো পানির যদি ঘাটতি তৈরি হয়ে যায়, তখন কি হবে? সেখানে মাস ফ্লোটাও কমে যাবে। আচ্ছা, মাস ফ্লো সাপ্লাইজ অ্যান্ড ওভার অ্যাবান্ডেন্স অফ কি ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+ ইন মিনি সয়েল as well as most of the mobile nutrients such as কি NO3- and KSO4 2-। এখন বলছে কি মাস ফ্লো হচ্ছে যে সাপ্লাই ওভার অ্যাবান্ডেন্স, অর্থাৎ ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামটাকে অতিরিক্ত পরিমাণে নিয়ে আসে মাটির মধ্যে, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে কিছু আছে কি আমাদের মোবাইল নিউট্রিয়েন্টস আছে, যেমন NO3- এগুলো কি কি অনেক সময় সে সাপ্লাই দেয়। এখন যে ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং মাস ফ্লো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। যে ফ্যাক্টর কি কি ফ্যাক্টর আমাদের ইনফ্লুয়েন্স করে মাস ফ্লোর জন্য, সেটা কি সয়েলের ময়েশ্চার, সাইজ, রুট সিস্টেম, সয়েল টেম্পারেচার, ইভাপোরেশন, ট্রান্সপিরেশন, পার্কুলেশন এন্ড কি নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি, যেগুলোর ব্যাখ্যা আমরা উপরেই পড়ছিলাম। যে আসলে কি সয়েলে যদি ময়েশ্চারটা কম থাকে, তাহলে মাস ফ্লো কম হবে। হ্যাঁ, সাইজ অফ দ্য রুট সিস্টেম, সয়েল টেম্পারেচার যদি বেশি হয়, তাহলে কি মাস ফ্লো বেশি হবে, টেম্পারেচার কম হলে মাস ফ্লো কম হবে। ইভাপোরেশন আমরা দেখছিলাম, যদি ইভাপোরেশন হয়ে যায়, তাহলে কি মাস ফ্লো কমে যাবে। এই জিনিসগুলো আর কি আমাদের ফ্যাক্টর গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, ফ্যাক্টর গুলো রিটার্ন আসতে পারে। তারপর ডিফিউশন, তো ডিফিউশন যদি আমরা জানি ব্যাপন। হ্যাঁ, ব্যাপন নর্মাল জিনিস। তো ডিফিউশন ইজ দ্য মুভমেন্ট অফ অ্যান আয়ন ফ্রম এ region of key higher concentration to a region of key lower concentration। Diffusion comes into operation when the concentration of key nutrient ion at the root সারফেস ইজ আইদার হায়ার অর লোয়ার দ্যান দা সারাউন্ডিং সলিউশন। তো ডিফিউশন হচ্ছে কোন একটা জায়গা, অর্থাৎ এখানে কি হায়ার কনসেন্ট্রেশন আছে, হ্যাঁ, এখান থেকে কি আমার লোয়ার কনসেন্ট্রেশনের দিকে নিউট্রিয়েন্ট গুলো কি ডিফিউজড হবে। অর্থাৎ এখন আমার যদি এটা রুট হয়, ধরে নিলাম কি এটা রুট, এটা হচ্ছে কি আমার সয়েল। এখন রুটে যদি আমার কম পরিমাণে নিউট্রিয়েন্ট থাকে আর সয়েলে যদি বেশি পরিমাণে নিউট্রিয়েন্ট থাকে, তখন কি হবে? এই যে সয়েল থেকে রুটের দিকে নিউট্রিয়েন্ট গুলো ডিফিউশন হবে, অর্থাৎ কি উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে যাবে। তো এই জিনিসটা হচ্ছে আমার ডিফিউশন। এই জন্য বলছে কি রুট আর সয়েলের মধ্যে কি একটা ডিফিউশনের হচ্ছে এই যে ইদার হায়ার অর কি লোয়ার থাকতে হবে সারাউন্ডিং সলিউশনের মধ্যে। এই জন্য কি আমাদের যে সারাউন্ডিং যে সলিউশন আছে, সেখানে যদি হায়ার থাকে আর রুটে যদি কম থাকে, তখন অটোমেটিক এই যে ডিফিউশনের মাধ্যমে কি নিউট্রিয়েন্টটা সেখানে চলে যাবে, ব্যাপনের মাধ্যমে চলে যাবে, এটাই। তো সো ডিফিউশন ইজ দ্য মুভমেন্ট অফ এ পার্টিকুলার নিউট্রিয়েন্ট অ্যালং এ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তারপর ডিফিউশন ইজ রিলেটিভলি স্লো প্রসেস কম্পেয়ার টু দ্য মাস ফ্লো অফ নিউট্রিয়েন্টস উইথ ওয়াটার মুভমেন্ট টুয়ার্ড দ্য রুট। আসলে সে ডিফিউশনটা খুবই স্লো প্রসেস। আর যদি মাস ফ্লোতে আমরা খুব ফাস্ট পরিমাণে কি নিউট্রিয়েন্টটা সাপ্লাই পাই, কিন্তু হচ্ছে কি আমাদের যে ডিফিউশনটা আছে, ডিফিউশনটা কিন্তু খুবই স্লো প্রসেস, খুবই আস্তে আস্তে হয়।
হচ্ছে রুট ইন্টারসেপশন ইজ দ্য এক্সটেনশন, অর্থাৎ কি এক্সটেনশন মানে কি গ্রোথ অফ এ প্ল্যান্ট রুট ইনটু দ্য নিউ সয়েল এরিয়াস হয় দেয়ার আর কি আনট্যাপড সাপ্লাইস অফ কি নিউট্রিয়েন্টস ইন দ্য সয়েল সলিউশন। এখন বলতেছে যে আমাদের এখানে ধরলাম যে আমাদের রুটটা এতটুকু আছে, হ্যাঁ এতটুকু মাটির মধ্যে আছে। এখন এই যে রুটটা শুধুমাত্র এই এরিয়ার মধ্যে যতটুকু নিউট্রিয়েন্ট আছে সেটাই কি গ্র্যাব করতে পারতেছে। এখন এই রুটটা যদি আরো বেড়ে যায়, কারণ মাটির তো আসলে শেষ নেই, মাটির তো অনেক বেশি পরিমাণে লেন্থ আছে, কিন্তু রুটের তো একটা ফিক্সড অ্যামাউন্ট অফ লেন্থ আছে। এখন এই রুটটা যদি আরো বড় হয়, তাহলে এই যে মাটি বা এই যে সয়েল সার্ফেস এরিয়া এখানেও তো আমার আনট্যাপ। আনট্যাপ মানে কি, অর্থাৎ আমার এখানে কি মুক্ত মুক্ত নিউট্রিয়েন্ট গুলো আছে। এই যে নিউট্রিয়েন্ট গুলো এখানে আছে, তখন এই যে রুটটা নতুন যে এরিয়াটাতে যাবে সেখান থেকে কি সে নতুন পরিমাণে বা নতুন যে নিউট্রিয়েন্ট গুলো সে কি সেখান থেকে অ্যাবজর্ব করতে পারে। আবার সেম ভাবে এদিকেও যদি সে বৃদ্ধি পায়, তখন কি এইদিকেও আবার কি নিউট্রিয়েন্টস আছে না, তখন কি সেই দিক থেকে নিউট্রিয়েন্টস গুলো নিতে পারবে। তো সে শুধুমাত্র রুটটা যদি এই এরিয়ার মধ্যে আবদ্ধ থাকলো, তাহলে কি এরিয়ার মধ্যে কি আমার ফিক্সড অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্টস ছিল, তো একসময় কি নিউট্রিয়েন্টটা শেষ হয়ে যেত। এখন রুট ইন্টারসেপশনের মাধ্যমে কি রুটটা তার সাইজটা এই জন্য কি রুটটা আসলে বৃদ্ধি পায়। রুটটা বৃদ্ধি পেয়ে কি নতুন নতুন সলিউশন বা নতুন নতুন সয়েল সার্ফেসের দিকে যায়। সয়েল সার্ফেসের দিকে গেলে সেখান থেকে কি সে নতুন নতুন নিউট্রিয়েন্টস বা কি নিউ অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্টস সেখান থেকে কি অ্যাবজর্ব করতে পারে। তো এই জিনিসটা হচ্ছে কি আমাদের রুট ইন্টারসেপশন। Also, the root intersection increases as the root surface area and mass increases, thus enabling the plant to explore a greater amount of soil. এটা বলছি রুট ইন্টারসেপশনটা বাড়ে কখন, যখন হচ্ছে যে রুটের সার্ফেস এরিয়াটা আর কি মাসটা, ঠিক আছে, অর্থাৎ রুটের সার্ফেস এরিয়া যদি কি ভরটা যদি বেড়ে যায় এবং thus enabling the plant to explore greater amount of soil, তখন কি প্ল্যান্ট হচ্ছে নতুন নতুন সয়েল বা হচ্ছে অনেক বেশি পরিমাণে সয়েলটা কি সে এক্সপ্লোর করতে পারে। তো নিউট্রিয়েন্টস ক্যান বি এনহ্যান্সড বাই হচ্ছে mycorrhizal fungi which colonize roots and increases root exploration into the soil। তো হচ্ছে আমাদের যে মাইক্রোরাইজাল ফাঙ্গাই, এটার নামটা একটু মুখস্থ রাখতে হবে। আমাদের সে মাইক্রোরাইজাল ফাঙ্গাইয়ের মাধ্যমে হচ্ছে যে রুট ইন্টারসেপশনের যে নিউট্রিয়েন্টসটা আছে সেটা কি এনহেন্সড হয় আরো। এবং এবং সে কি করে হুইচ কলোনাইজ রুট, তো কলোনাইজ করে ফেলে রুট গুলোকে কলোনাইজ করে এবং ইনক্রিজেস রুট এক্সপ্লোরেশন, এবং রুটের যে এক্সপেন্ডেশন বা ইনক্রিজটা হয় সেটা কি মাইক্রোরাইজাল ফাঙ্গাইয়ের সাহায্যে হয়। তো আসলে এই নামটা আসতে পারে যে কোন ফাঙ্গাইয়ের সাহায্যে হয়, বা এমসিকিউ তে আসতে পারে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে। তো মাইক্রোরাইজাল ফাঙ্গাই এটার নামটা একটু মুখস্থ রাখতে হবে। তো মাইক্রোরাইজা ইজ এ সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন বিটুইন ফাঙ্গাই এন্ড দ্য প্ল্যান্ট রুট। তো আমরা সিম্বায়োটিক জিনিসটা তো জানি, সিম্বায়োটিক হচ্ছে আমাদের মানে প্ল্যান্ট রুটস আর হচ্ছে কি এই ফাঙ্গাইয়ের মধ্যে কি একটা হচ্ছে সিম্বায়োটিক রিলেশন হয়। অর্থাৎ হচ্ছে কি আমাদের যে বায়ু থেকে যে নাইট্রোজেন বা আদার যে গ্যাসগুলো আছে সেগুলো কি কি ফাঙ্গাই কি করে প্ল্যান্ট রুটস এর মধ্যে আবদ্ধ করে রাখে, ওখান থেকে আবার কি প্ল্যান্ট তার নিউট্রিশনটা নেয়। আবার প্ল্যান্ট যে খাদ্য তৈরি করে ওখান থেকে আবার কি ফাঙ্গাই এই সাহায্যপ্রাপ্ত হয়, ঠিক আছে। তো এটা মিথজীবিতা আর কি, আমাদের সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন হচ্ছে মিথজীবী যে জিনিসটা আমরা পড়ছিলাম ইন্টারে, ওই জিনিসটাই। তো এই জন্য কি আমাদের মাইক্রোরাইজার যে ফাঙ্গাইটা আছে সেটার নামটা কি মুখস্থ রাখতে হবে। হচ্ছে রুট ইউজুয়ালি অকুপাইজ 1% অর লেস অফ দ্য সয়েল। তো আসলে আমরা দেখতে পাচ্ছি যে একটা গাছ উপরে যত বড় হয় রুটটা তো অতটা এক্সপ্যান্ড হয় না, তো এই জন্য বলছে কি রুট মাত্র 1%, আমাদের যে টোটাল সয়েল আছে এই সয়েলে কি 1% কি সে মাত্র অকুপাই করে থাকে। তারপর বলছে কি যে অ্যাভারেজ নিউট্রিয়েন্ট কন্টেন্ট যদি হয় তাহলে কি উড উড কন্ট্যাক্ট ম্যাক্সিমাম 3% অফ দ্য অ্যাভেলেবল সয়েল নিউট্রিয়েন্টস, ঠিক আছে। এখন রুট যদি আমরা একদমই তো ধরে নিলাম যে এই অনেক বেশি পরিমাণে সয়েল নিউট্রিয়েন্টসটাও নিবে, তাহলে কি সে মাত্র 3% হাইস্ট, সে কি ম্যাক্সিমাম 3% অ্যাভেলেবল সয়েল নিউট্রিয়েন্টসটাকে কি সে কন্ট্যাক্ট পেতে পারে। হচ্ছে ফ্যাক্টর এফেক্টিং রুট ইন্টারসেপশন, যতগুলো ফ্যাক্টর এফেক্টিং আছে ওগুলো আমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। কি কি ফ্যাক্টর এফেক্টিং, সেটা ড্রাই সয়েল। এখন যদি অনেক বেশি পরিমাণে ড্রাই সয়েল হয়, ড্রাই সয়েলটি অনেক বেশি হার্ড অ্যান্ড কম্প্যাক্ট থাকে, তখন রুটটা না ওই ড্রাই সয়েলটাকে ভেদ করে সামনে আগাইতে পারে না। ওই যে কম্প্যাকশন, ওই যে অনেক বেশি পরিমাণে যদি ঘনত্ব থাকে বা কম্প্যাক্ট থাকে, যে পুয়ার অ্যারেশন, মাটির মধ্যে কি অ্যারেশনটা প্রয়োজন, যদি পুয়ার অ্যারেশনটা থাকে তাহলে কি রুটটা আর গ্রো করতে পারে না। যে রুটের ডিজিজ ইনসেক্ট এন্ড নেমাটোডস, রুট যদি ডিজিজ হয়, রুট যদি রোগাক্রান্ত হয় বা এখানে যদি পোকামাকড় থাকে নেমাটোডস থাকে, তাহলে রুটটাকে কি তারা যে বৃদ্ধিটা আছে সেটা থেকে হিন্ডার করে দিবে। আর হাই অর লো সয়েল টেম্পারেচার, তো হাই আর লো সয়েল টেম্পারেচার উপরে ডিপেন্ড করে কি আমাদের রুটের যে ইন্টারসেপশনটা সেটা কি ডিপেন্ড করে। তারপর এখানে আমাদের আছে কি নিউট্রিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেম, দুইটা ট্রান্সপোর্ট সিস্টেম আছে, একটা কি প্যাসিভ প্যাসিভ ট্রান্সপোর্ট সিস্টেম আর এটা কি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম। তো আমরা তো আসলে এটা পড়ছিলাম যে প্যাসিভ মানে কি, প্যাসিভ হচ্ছে কোনো শক্তি লাগে না, আর অ্যাক্টিভ কি শক্তি লাগে। তো এই জিনিসটা এখানে লিখে আছে, যখন দ্য কনসেন্ট্রেশন অফ মিনারেল সল্ট ইজ হায়ার ইন দ্য আউটার সলিউশন দেন ইন দ্য cell cap of root cells, the mineral salts are absorbed according to the concentration gradient by simple process of diffusion. This is called passive absorption because it does not require কি expenditure of কি metabolic energy। মানে বলছে কি আমার এটা যদি রুট হয়, হ্যাঁ, আর বাইরে যদি সলিউশনটা থাকে, হ্যাঁ, এখানে যদি রুটে যদি কম নিউট্রিয়েন্ট আর এখানে কি বাইরে যদি হায়ার কনসেন্ট্রেশনটা থাকে, তখন কি অটোমেটিক্যালি বাইরের সলিউশনটা থেকে কি রুটের দিকে চলে আসে। তো এখানে কি আমাদের মেনলি আমরা ডিফিউশনটা পড়ছিলাম না, অনেকটা এরকম আর কি, যে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে চলে আসতেছে। তো এই ক্ষেত্রে তো আমাদের আসলে শক্তি লাগতেছে না রুটের, অটোমেটিক কি নিউট্রিয়েন্টসটা চলে আসতেছে। তো এই জিনিসটা এর জন্য বলছি কি এটা হচ্ছে কি প্যাসিভ। অ্যাক্টিভের ক্ষেত্রে হচ্ছে উল্টা। এখন অ্যাক্টিভের ক্ষেত্রে কি দেখা যায়, অ্যাক্টিভ হচ্ছে কি আমাদের রুটের ক্ষেত্রে কনসেন্ট্রেশনটা অলরেডি বেশি আছে, কিন্তু বাইরের যে সার্ফেসটা সেখানে কনসেন্ট্রেশনটা কম আছে। এখন আমাদের যে নর্মাল যে প্রসেসে তো
বাইরের সলিউশনটা থেকে কি এদিকে আসার কথা না, তখন কি করে রুট জোর করে এই যে এখানে নিউট্রিয়েন্টসটা আছে বা কি সার্ফেসের কাছে যে নিউট্রিয়েন্টসটা আছে সেটাকে কি রুট জোর করে নিজের কাছে নিয়ে আসে। এখন তুমি জোর করে কোনো কিছু একটা নিয়ে আসবে, তাহলে কি তোমার এখানে এনার্জি খরচ করতে হবে। এই কথাটা এখানে লিখছে, দ্য আয়ন কনসেন্ট্রেশন আর গ্রেটার ইনসাইড দ্য আউটসাইড অফ গ্রেটার ইনসাইড দেন আউটসাইড দ্য সেল। অর্থাৎ কি বাইরের সেল থেকে ভেতরের সেলে কি আয়ন কনসেন্ট্রেশনটা বেশি থাকে। ট্রান্সপোর্ট অফ আয়ন অ্যাক্রস দ্য প্লাজমা লেমা ইজ স্ট্রিক্টলি এগেনস্ট দ্য ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। এই জন্য বলছি কি আমাদের যে ট্রান্সপোর্ট অফ যে আয়নসটা আছে সেটা কি প্লাজমা লেমার মাধ্যমে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের এগেনস্টে হয়। Thus, therefore, ion transport across the plasma lemma into the cytoplasm requires energy derived from metabolism। এই জন্য বলছি কি আমাদের প্লাজমা লেমার মধ্যে যে কি আমাদের যে এই যে সাইটোপ্লাজম থেকে, ঠিক আছে, সাইটোপ্লাজম প্লাজমা লেমা থেকে সাইটোপ্লাজমে যে আমরা ট্রান্সপোর্টটা করবো আয়নের, সেটার জন্য কি আমাদের এনার্জিটা প্রয়োজন।